স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহিদি। সমাজের নানা সমস্যা সমাধানের লক্ষ্যে 2007 সালে সামাজিক ব্যবসার ধারণা নিয়ে আসেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে ধারণাটি নিয়ে কাজ শুরু হয়েছে দেশের বাইরে এবং দেশের ভেতরেও। আজ আমরা আলোচনা করব সামাজিক ব্যবসা। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোক্তার আলী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক রাফিউদ্দিন আহমেদ। জনাব আলী এবং জনাব আহমেদ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? হ্যাঁ, ভালো আছি। জনাব আহমেদ, প্রথম প্রশ্ন আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা আজ আলোচনা করব সামাজিক ব্যবসা ধারণা নিয়ে। মোটামুটি নতুন একটি কনসেপ্ট বলা যায়। সামাজিক ব্যবসার যে মূল কথা সেটা হচ্ছে যে যিনি ইনভেস্ট করবেন, যিনি ব্যবসায়ী, তিনি তার যে উনি লভ্যাংশ নেবেন না, উনি যে টাকা শুধুমাত্র ইনভেস্ট করেছেন সেই টাকাটা ফিরিয়ে নেবেন, আর বাকি টাকা লাভটা লভ্যাংশটা কোম্পানির থাকবে এবং কোম্পানির ভবিষ্যতের উন্নয়নের জন্য এক্সপ্যানশনের জন্য ব্যবহৃত হবে। এই তো ধারণা। এই ধারণার সম্ভাবনা বাংলাদেশের মধ্যে সে কেমন? এই ধরনের সম্ভাবনা সারা পৃথিবীতেই সমান, শুধু বাংলাদেশ না। কারণ একটা আইডিয়া যখন আসে সামাজিক ব্যবসা, এটা নিশ্চয়ই শুধু একটা দেশের জন্য আসে না কোনো আইডিয়া। এটা সব দেশেই সমানভাবে কাজ করে। যে কেউ একজন ইনভেস্ট করলো কোনো একজন নতুন উদ্যোক্তার কোনো একটা প্রজেক্টে, এবং সে তার টাকাটা ফেরত নেবে কোনো একটা ব্রেক ইভেনের পরে, এবং সেই ব্রেক ইভেন পরে ফেরত নেওয়ার পর সেই টাকাটা আবার এখানে রোল ওভার করবে। কাজে একজন উদ্যোক্তা দাঁড়িয়ে যেতে পারলো আফটার 5 ইয়ার্স মেবি। একজন ইনভেস্টর যিনি এইখানে ইনভেস্ট করবেন, তিনি কেন ইনভেস্ট করবেন? পৃথিবীতে দুই ধরনের মানুষ আছেন আমার কাছে মনে হয়। যে একজন হচ্ছে যারা মানুষের উপকার করতে চায়, ধরেন আমি ওদেরকে বলি হচ্ছে হিউম্যান। আরেক গ্রুপ থাকতে পারে যারা ইনহিউম্যান, যে মানুষের জন্য কিছু করবো না, আমি আমারটাই বুঝবো, কারোর জন্য কোনো কিছু না। আর যাদের মধ্যে দরদ আছে, যে মানুষের, আমি নিজেও বাঁচি, মানুষের জন্য বাঁচি, সামাজিক ব্যবসার ইনভেস্টর এবং উদ্যোক্তা তাদেরই হওয়া উচিত। যে আমি আমার জন্যই করবো না, শুধু মানুষের জন্য করবো। কিন্তু তার মানে কি যারা অন্য ব্যবসা করছেন, যারা সামাজিক ব্যবসা বলছেন না, তারা ইনহিউম্যান? ওইরকম না, কারণ তারাও দেখা যায় দিনের শেষে অন্য ফরম্যাটে তারা মানুষের জন্য করছে। বাট প্রফিট ম্যাক্সিমাইজেশন যাদের মেইন টার্গেট, তাদের জন্য সামাজিক ব্যবসা না। সামাজিক ব্যবসা যারা করবে তারা তাদের সাস্টেইন করার জন্য যতটুকু প্রফিট দরকার ততটুকুই রাখলো, বাকিটা তারা বিনিয়োগ করলো বা রোল ওভার করে মানুষের আরো 10 জনকে সেখানে অ্যাকোমোডেট করলো। ধন্যবাদ জনাব আহমেদ। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব মোক্তার আলী, আপনার কাছে জানতে চাচ্ছি যে এই ধারণাটা কি আপনার, একই প্রশ্ন আসলে আপনার কাছে করছি, যে আপনার কি মনে হয় যে বাংলাদেশের মধ্যে একটা দেশে এই কনসেপ্ট খুব জনপ্রিয় হবে? আসলে ধন্যবাদ আপনাকে। জি, বাংলাদেশের মতো দেশে এই কনসেপ্টটা আমি যদি বলতে চাই, জাস্ট কিছুদিন আগে 2015 সালের মার্চ মাসে প্রকাশিত হার্ভার্ড বিজনেস রিভিউতে সেখানে বিজনেস মডেল সম্পর্কে বলা হয়েছে। তো সেই জায়গায় বলা হয়েছে আসলে যেটা গরিব দেশের কনটেক্সটে এই বিজনেস মডেল। এই বিজনেস মডেলের সাধারণত 3টা বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সমাজের সমস্যা সমাধান করার জন্য ব্যবহার করা হবে। সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে যে ইনভেস্টমেন্ট, এই সামাজিক ব্যবসাটা সেলফ সাস্টেইন, অর্থাৎ অবশ্যই অ্যাবসলিউটলি এটা হবে। তৃতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রফিট যেটা হবে, সেই প্রফিট আবার রিইনভেস্টমেন্ট হবে। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে আসলে এখানে একটু বলি, ইনভেস্টর পাওয়া যাবে কিনা, আমি সেটাই জানতে চাচ্ছি। অবশ্যই ইনভেস্টর পাওয়া যাবে, তার কারণ আমরা আসলে দেখছি যে আমাদের ছাত্রছাত্রীরা যারা আছে তারা কিন্তু অলরেডি এই ব্যবসা নিয়ে শুরু করেছে। গ্রামীণ ব্যাংকের যে ইনু সেন্টারের মাধ্যমে অলরেডি বিভিন্ন ধরনের প্রজেক্টে কাজ করছে। যদি আমি বলি যে গ্রামীণ দানন কিন্তু আসলে এই বগুড়া এলাকার ম্যাল নিউট্রিশন, যে অপুষ্টিজনিত যে সমস্ত সমস্যা আছে, অলরেডি এই প্রকল্প শুরু হয়েছে এবং তাদের অনেক বেনিফিট বা ফলাফল পাওয়া যাচ্ছে। সুতরাং বাংলাদেশে আসলে শুরু হবে না এটা আসলে বলা যায় না। কিন্তু গ্রামীণ দাননের ব্যাপারটা হচ্ছে একটা বিদেশি ইনভেস্টমেন্ট পয়সা এসছে। আমি বলছি বাংলাদেশে ইনভেস্টমেন্ট আপনি কোথায় পাবেন? একটা আইডিয়া আসতে পারে, সেই আইডিয়াতে সেখানে ইনভেস্ট করার মতো ইনভেস্টর আপনি কোথায় পাবেন, আমি এটাই জানতে চাই। আচ্ছা, বাংলাদেশে প্রথমে যেই আইডিয়াগুলা ইউনুস সেন্টার বা গ্রামীণ ইউনুস সেন্টার, তারা প্রতি বছর প্রচুর আইডিয়া আহ্বান করে সারা পৃথিবী থেকে, এবং সেটা প্রতি বছর তাদের ক্রিয়েটিভ ল্যাব বা তাদের অন্যান্য কম্পিটিশনের মাধ্যমে তারা হয়তো 100টা আইডিয়া জমা পড়লো, বিজনেস মডেল জমা পড়লো, এবং সেখান থেকে সেরা 10 জনকে হয়তো তারা তাদের যে রিকোয়ারমেন্ট, ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, এখন প্রথমে শুরু তো কাউকে দিয়ে করতে হবে। তো ইউনুস সেন্টার প্রথম থেকেই তাদেরকে মোটিভেট করার জন্য তারা ফান্ডিং ইউনুস সেন্টার করছে এখন। হ্যাঁ, এবং হয়তো জয়েন্ট ভেঞ্চারে অথবা জয়েন্ট ভেঞ্চারও যাওয়ার সুযোগ আছে এখানে। গ্রামীণ এবং
যে ইন্ডিভিজুয়াল উদ্যোক্তা দুজনের মধ্যে জয়েন্ট ভেঞ্চার অথবা আমি একবার টাকা দিয়ে বুঝতে পারছি দিচ্ছে। যে গ্রামীণ ইউনিট সেন্টার বা গ্রামীণ ব্যাংক হয়তো করতে পারবে সেই টাকাটা আসছে, কিন্তু আমি বলছি যখন একটু লার্জ স্কেলে ম্যাস স্কেলে আপনি দিতে সবাইকে চান, এগিয়ে আসতে হবে তখন একজন ইন্ডিভিজুয়াল কেন এখানে ইনভেস্ট করবে? কারণ সে কিন্তু সেই ইন্ডিভিজুয়াল কিন্তু শুধুমাত্র ইনভেস্ট করার অর্থটা ফেরত পাবে, বাড়তি লভ্যাংশ পাবে না। এইটাই আসলে এই সমস্যা যদি আপনি দূর করতে না পারেন, ম্যাস স্কেলে লার্জ স্কেলে মানুষ এখানে ইনভেস্ট করবে কিনা, সেই অর্থে সামাজিক ব্যবসা ধারণাটা আসলে জনপ্রিয় হবে কিনা, আমি এটাই জানতে চাই। দুই একটি হয়তো আপনি মডেল দেখাতে পারবেন, উদাহরণ দেখাতে পারবেন, এক্সেপশন ইজ নট দ্য রুল, আমি সেটাই বলতে চাচ্ছি। এক্স্যাক্টলি, জাস্ট রাফির সূত্র ধরে আমি আসলে বলতে চাচ্ছি যে কেন আসলে এই সামাজিক ব্যবসা তার প্রেক্ষাপট যদি আসলে আলোচনা করি, তাহলে দেখা যায় যে আমরা যদি সমগ্র পৃথিবীর মানুষটাকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে টপ হাফ আর একটা হচ্ছে বটম হাফ। তো টপ হাফের মধ্যে 99% যে রিসোর্স বা ওয়েলথ আছে, সম্পদ, তাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর বাকি বটম হাফ যেটা আছে সেটা হচ্ছে মাত্র 1% এই গ্রুপের দ্বারা আসলে নিয়ন্ত্রিত হয়। তো এই গ্রুপের লোকজনগুলো কিন্তু অনেক বেশি, অর্থাৎ যারা নির্যাতিত হচ্ছে, এক্স্যাক্টলি। সেই নির্যাতিত যদি হয়ে থাকে, তারা যদি তাদের কোম্পানি থেকে ন্যায্য অর্থ না পায়, কোম্পানির কথা এখানে বলছি না। আচ্ছা, বিশেষ করে বলা হচ্ছে যে সমাজের অবহেলিত মানুষগুলো, যে অবহেলিত মানুষগুলো আসলে বিভিন্ন ধরনের সামাজিক সুযোগ সুবিধা পাচ্ছে না, শিক্ষা ব্যবস্থা নাই, আনএমপ্লয়মেন্ট প্রবলেম আছে, এই যে সমস্ত প্রবলেমগুলো, তো তারা আসলে বলা হচ্ছে যে ইনকামটা আসলে সমভাবে ডিস্ট্রিবিউশন না। সবাই আমরা জানি, হ্যাঁ, ইনকামটা সমভাবে ডিস্ট্রিবিউশন না। আর সেই কারণে দেখা যাচ্ছে যে এই যে বটম হাফের যে কথা আমি বললাম, প্রায় পৃথিবীতে 85 জন ইন্ডিভিজুয়াল আছে যাদের কাছে প্রায় এই 50% ওয়েলথ তাদের কাছে, এই লোয়ার 1% ওয়েলথ তাদের কাছে সীমাবদ্ধ। সুতরাং এই টেকনোলজি কিন্তু আবার এই যারা টপ হাফে আছে তাদের টেকনোলজি কিন্তু তাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। সুতরাং টেকনোলজি কিন্তু একটা বিশাল বড় একটা ড্রাইভার। আমরা যদি সমাজের সার্বিক উন্নতি করতে চাই এই ব্যবসার মাধ্যমে, এই ধারণার মাধ্যমে, তো আমরা চাই বেশি মানুষ এখানে ইনভেস্ট করুক, বেশি কর্মসংস্থান তৈরি হোক, এবং মানুষের বেসিক নিডস চাহিদা কাজ মানে সেটা উদ্ধার হবে আর কি। যেমন ধরি আপনি যদি বলছেন পুষ্টির চাহিদার কথা আছে, গ্রামীণ দাননের মাধ্যমে একটি প্রজেক্ট করা হচ্ছে এবং শক্তি দিয়ে মানুষ করছে, কিন্তু আমি বলছি এটা লার্জ স্কেলে কি আসবে কিনা, সেই সম্ভাবনা। ছোট থেকে হয়তো লার্জ স্কেলে যাওয়া সম্ভব। যেমন আপনি ওই আগের কোশ্চেনটা একটু অ্যান্সার দেই, যেমন একটা মানুষ কেন ইনভেস্ট করবে এখানে, ইনভেস্টর তো অনেকগুলো কোম্পানি কিন্তু এখন তাদের আলাদা সিএসআর, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ডে অনেক টাকা জমা রাখে এবং সেটা মানুষকে বিলিয়ে দিচ্ছে, কিন্তু বিলিয়ে দেওয়াটাই ওয়ান ওয়ে, সেটা একবার চলে যাচ্ছে আর ফিরে আসছে না। টাকাটা বিলিয়ে দেওয়া সিএসআর নয়, সেটা হচ্ছে ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটি। সিএসআর যদি করতে হয় সে একটা প্রজেক্টে, এবং সেই প্রজেক্ট সাস্টেইনেবল হতে হবে, সেখানেই তারা দেয়। তো সেই অর্থে সবারই কিন্তু আলাদা বাজেট থাকে এরকম। আমি বলছি টাকাটা কোত্থেকে আসবে? ও তো অনেক কোম্পানি ওই সিএসআর ফান্ডের পাশাপাশি সেটাকে যারা সোশ্যাল বিজনেস ফান্ডে কনভার্ট করলে তারা সেখানে পার্টনারও হতে পারলো এবং এখানে একটা বিজনেস গ্রো করলো, সমাজে আরো 50 জন লোক ইনভলভ হলো, আনএমপ্লয়মেন্ট সমস্যা দূর হলো। আপনি অস্ট্রেলিয়া ইউনিট সেন্টারের সাথে জড়িত কাজ করছেন আপনি কি মনে হয় এ পর্যন্ত কতগুলি ব্যবসায়ী প্রতিষ্ঠান, দেশি ব্যবসায়ী প্রতিষ্ঠান এখানে আগ্রহ দেখিয়েছে? আমি ওখানে শুরু করেছি বেশি দিন হয়নি, জাস্ট 4-5 মাস। তবে ওখানে এটা নিয়ে অনেক মানে এখন সারা পড়েছে। অলরেডি 3-4টা ইউনিট সেন্টার হয়েছে অস্ট্রেলিয়াতে, ল্যাট্রোব ইউনিভার্সিটি, তারপরে ইউএনএসডব্লিউ ইউনিভার্সিটি। শুধু এখন যোগাযোগের অপেক্ষা, এটা এখনো ওখানকার মানুষ এখনো আইডিয়াটা জানে না। এই ধারণাটা বেশি পশ্চিমা দেশগুলোতে এবং ইউরোপ এবং পশ্চিমা দেশগুলোতে বেশি জনপ্রিয়। সেই অর্থে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে নাই, এটা বলছেন? না, বাংলাদেশে আছে, মানে বাংলাদেশ থেকে শুরু করে আরো পশ্চিমে আমরা যদি যাই, ওয়েস্টে যাই, ইউরোপ দেন আমেরিকা, ওখানে বেশি অ্যাফ্লুয়েন্ট সোসাইটি, যেখানে যারা সেখানে হয়তো জনপ্রিয়তা বেশি, তারা হয়তো মানুষের চিন্তা করছে, মানুষ করতে চায়। আমি যে বারবার যে প্রশ্নটা করছি, বাংলাদেশের মতো দেশ, সেখানে সম্ভাবনা কেমন, যেখানে সম্পদের অপ্রতুলতা প্রচন্ড রকমের এবং মানুষ স্ট্রাগল করছে প্রতিটা নিয়ত তার কিছুটা ইনকাম বাড়ানোর জন্য, সেইখানে আসলে সম্ভাবনা কতটা, আমি এটাই আসলে জানতে চাচ্ছি। বাংলাদেশের জন্য আসলে সম্ভাবনা অনেক সম্ভাবনা এই কারণে অনেক। আমরা যদি আসলে আরো একটু ব্যাকে যাই, তাহলে আসলে মাইক্রো ফাইন্যান্স কখন থেকে শুরু হয়েছিল? ধারণাটা 1976 সালে হলো, 1983 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। সেখান থেকে কিন্তু এই সামাজিক ব্যবসা প্রচলন ওখানে না হলেও এটা কিন্তু এক অর্থে আমি বলতে পারি ওখান থেকে মানুষকে উপকার করার ক্ষেত্রে। যে কথা রাফির সূত্র ধরে আসলে মানুষ আসলে দুইটা নেচার আছে মানুষের মধ্যে, শুধুমাত্র এদেরকে বলা হয় আসলে মাল্টি ডাইমেনশনাল নেচার। একটা হচ্ছে যে সেলফিশ, আর একটা হচ্ছে সেলফনেস। সেলফিশনেস যেটা আছে সেটা মানুষ আসলে কাজ করবে। তো এখন সম্ভাবনা যদি আসলে আমরা বিচার করতে চাই, তাহলে দেখা যাচ্ছে অলরেডি আমি কথা বলছিলাম সেদিনকে যে সবুজ বনায়ন, আপনি জানেন যে আসলে আমাদের একটা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের মধ্যে একটা কিন্তু জলবায়ুর যে প্রভাব
জলবায়ু যে একটা চেঞ্জ হচ্ছে এটা বিশাল আকার একটা ইম্প্যাক্ট কিন্তু পড়ছে। সেই কারণে আসলে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে, ইউনিট সেন্টারের উদ্যোগে অলরেডি কিন্তু এটা শুরু হয়েছে সবুজ বনায়ন প্রকল্প, এবং সবুজ বনায়ন প্রকল্পে কিন্তু তারা অলরেডি অর্থ বিনিয়োগ শুরু হয়েছে। এবং এই প্রকল্পটা কিন্তু হাইতিতে অনেক বেশি, মানে হাইতির মাঝখান দিয়ে ভূমিকম্প হওয়ার পর তারা তাদের ফরেস্ট্রি হারিয়েছে। তো এখন সেখানে ছোট গাছ বা প্ল্যান্টেশন, সব রকমের প্ল্যান্টেশনে তারা হাইতিতে বিশাল অনেক বড় একটা প্রজেক্ট আছে বনায়নের, গ্রিন হাইতি করার জন্য আর কি। এবং তো এরকম সব জায়গাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিন্তু এতে এগিয়ে আসছে। অনেক ধন্যবাদ। আমাদের সময় হয়েছে বিরতিতে যাবার, আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার। ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত একবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি সামাজিক ব্যবসা ধারণা নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মুক্তার আলী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক রাফিউদ্দিন আহমেদ। জনাব আহমেদ এবং জনাব আলী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব আহমেদ, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাই যে যেহেতু আপনারা সামাজিক ব্যবসা ধারণা নিয়ে কাজ করছেন, এই ধারণার যে প্রপোজিশন, যে ব্যবসার কথা বলছেন, এর মাধ্যমে কি এরকম হয় যে একজন মানুষের ইন্ডিভিজুয়াল একটা ব্যক্তির ইনোভেশন ক্ষমতা লোপ পাবে এই ব্যবসা ধারণাকে চালু করলে? ইনোভেশন লোপ পাবে? হ্যাঁ। আমি একজন ইনভেস্টর, আমি এখানে ইনভেস্ট করব, কিন্তু আমি এখান থেকে কোনো অর্থ পাবো না। হ্যাঁ, আমি অর্থ ফেরত পাবো না। তাহলে এটাই আমি কেন করব? আমি যে নতুন নতুন জিনিস ইনোভেট করতে চাই সেটা আসবে না। ক্যাপিটালিজম তো এসেছিল আসলে ইনোভেশন থেকে আসছিল, তাই তো? এখন বলা হচ্ছে সামাজিক ব্যবসা এটা ক্যাপিটালিজমের নতুন একটা ধারা। সেটা আসলে কি? সেখানে কি ইনোভেশন কি রক্ষা পাবে? ইনোভেশনকে আসলে থামিয়ে রাখা যায় না, সবসময় এটা কোনো না কোনো ফর্মে বেরিয়ে আসবে। না, কমিউনিস্ট কান্ট্রিতে সেই ইকোনমিতে কখনো ইনোভেশন হয়নি। ইনোভেশন হয়েছে ক্যাপিটালিস্ট কান্ট্রিতে হয়েছে। হ্যাঁ, তা তো অবশ্যই, কারণ সেখানে চর্চাটা হচ্ছে। আমি যখন বলছি আপনি আপনার অ্যাম্বিশনকে লিমিট করে দিচ্ছেন, আপনি যখন আপনার অর্থ ইনকাম আকাঙ্ক্ষাকে বন্ধ করে দিচ্ছেন, আপনি সেখানে ইনোভেশন আসবে কিনা আমি সেটাই জানতে চাচ্ছি আপনার কাছে। আসার কথা, কারণ এখানে যে কনসেপ্টটা সেটা হচ্ছে আপনি ইনভেস্ট করবেন, ইনভেস্টেড মানি ফেরত পাবেন। হয়তো ধরেন এই ব্যবসাটা বেশি অ্যাট্রাক্ট করবে যারা অ্যাফ্লুয়েন্ট সোসাইটির আছে। ধরেন তার অনেক আছে, সে আরও একটা ছোট তার একটা সোশ্যাল বিজনেস উইং চালু করলো, যেটা সে প্রফিট করবে না এবং মানুষের উপকার করার জন্য করছে। হয়তো সে তার লেফট সাইডে যে বিজনেসটা করছে সেটা হচ্ছে সে প্রফিট ম্যাক্সিমাইজ করছে, কিন্তু আরেকটা উইংয়ে সেখানে সে সমাজের নিগৃহীত মানুষের জন্য করছে। তো এখানে ইনোভেশন এবং সেই জিনিসটায় ইনোভেটিভ আইডিয়াগুলোতে কিন্তু সে ইনভেস্ট করছে। আমি ইনোভেশন বলছি, প্রোডাক্ট ইনোভেশনের কথা বলছি আমি। হ্যাঁ, প্রোডাক্ট ইনোভেশনটা আসলে হবে কি হবে? প্রোডাক্ট ইনোভেশন হবে, সেটার বেস্ট এক্সাম্পল হচ্ছে গ্রামীণের সাথে ইন্টেলের একটা প্রজেক্ট আছে, যেখানে তারা একটা ব্যাঙ্গলস হাতে পরার একটা ব্যাঙ্গলস বানিয়েছে, এবং সেটা আমাদের বাংলাদেশে যারা গর্ভবতী মারা আছেন তারা সেটা পরে থাকবেন, এবং এটা সার্ভারের সাথে কানেক্টেড থাকবে। তো এটাকে 24 আওয়ার্স সেই গর্ভবতী মায়ের শারীরিক অবস্থা মনিটর করা হবে, এবং এটা হয়তো সামনেই, হয়তো 6 মাস 1 বছরের মধ্যে বাজারে লঞ্চ হচ্ছে। তো এটা কিন্তু হিউজ ইনোভেশন ফর আওয়ার কান্ট্রি, যে গ্রামের মহিলা সে ডাক্তারের কাছে যেতে পারছে না, কিন্তু তার ডেটা সবসময় ট্র্যাক হচ্ছে, এবং তার কোনো শারীরিক সমস্যা দেখা দিলে, কখন তার যদি কোনো শারীরিক সমস্যা আসে, সঙ্গে সঙ্গে তার ডেটা অ্যানালাইসিস করে তখন তাকে বলা হবে যে আপনি নিয়ারেস্ট ডাক্তারের কাছে যান, বা আপনার যাওয়া জরুরি এখন। সেটা অনেক বড় ইনোভেশন আমাদের জন্য। ইনোভেশন, প্রোডাক্ট ইনোভেশন। কিন্তু আমরা যে মূল সমস্যা, যে লার্জ স্কেল ইনভেস্টমেন্ট আসলে পাবো কিভাবে? যেহেতু ইন্টেল একটি বড় প্রতিষ্ঠান, তারা হয়তো ইনভেস্ট করছে, সেইখানে ইন্ডিভিজুয়াল যারা ইনভেস্ট করে সেখানে ইনভেস্টর পাওয়া যাবে না, আসলে মুশকিল। আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে যখন আমরা এই কথা বলছি যে এই সামাজিক ব্যবসা ধারণার মূল ব্যবসার কথা হচ্ছে যে সমাজের উন্নয়ন, সমাজের উন্নতির কথা বলছি। এখানে যারা কাজ করবেন, যারা এক্সিকিউটিভ ম্যানেজার যারা হবেন, তাদের বেতন ভাতা কিভাবে নির্ধারিত হবে? তারা কি কম্পিটিটিভ প্রাইসে পাবেন? তো হ্যাঁ, 7 প্রিন্সিপালস আমি একটু বলে আসলে 7 প্রিন্সিপালসের মধ্যে বা 7টা মূলনীতির মধ্যে একটা মূলনীতি হচ্ছে যে লেবার বা ওখানে যে কর্মকর্তা থাকবে তারা মার্কেট ওয়েজ যে থাকবে, মার্কেট ওয়েজে তারা বেতন পাবে এবং একটা উন্নত একটা কর্ম পরিবেশ পাবে। তো এই প্রিন্সিপালটা সেখানে ফলো করতে হবে আর কি। সামাজিক ব্যবসা করলে তার বেতন কম হবে, তার কারণ সে প্রফিট কম করছে, বেতন কম পাচ্ছে, এরকম কোনো কিছু না নাই। কারণ সো প্রথমে যখন ইনভেস্ট করবে, প্রজেক্ট প্রোফাইল যখন সাবমিট করবে, সেখানেই তার কত বছরের ব্রেক ইভেনে যাবে, তারপর তার এমডি বা সেটার যে সিইও থাকবে তার স্যালারি কত হবে, সেগুলো ফিক্স করা আছে প্রথমেই। তারপরে সেই মডেলটা কেউ ইনভেস্ট করতে আসবে। আচ্ছা, তো সেখানে আপনি যেটা বলেন যে আসলে ইনোভেশনের বিষয়টা, তা আসলে সামাজিক ব্যবসার সংজ্ঞাই আসলে বলা হয়েছে যে এটা একটা হাতিয়ার, যে হাতিয়ারের মাধ্যমে প্রভার্টি এলিভেশন করা যাবে এবং নতুন নতুন আইডিয়া ইনোভেশন করা যাবে। আইডিয়া ইনোভেশনের মধ্যে এখানে বলা হচ্ছে
কেন আসলে সামাজিক ব্যবসা? সামাজিক ব্যবসা আসলে সমাজে যে সমস্ত প্রবলেমগুলো আছে, প্রবলেমটা নিয়ে আসলে একটা ব্যবসা। এই প্রবলেমটা কিভাবে আসলে সলভ করা যাবে? তো সেটা হতে পারে হেলথ প্রবলেম, হতে পারে এডুকেশন প্রবলেম, হতে পারে আনএমপ্লয়মেন্ট প্রবলেম, হতে পারে এটা নিয়ে আসলে, যেমন ধরেন আর্সেনিক যুক্ত যে পানি বিভিন্ন গ্রামের লোকজন পান করতেছে, এটা কিন্তু একটা সমস্যা। এই সমস্যাকে সমাধান করার জন্য অলরেডি কিন্তু গ্রামীণ ভিওলা যে ওয়াটার পিউরিফায়ার, এটা কিন্তু আসলে চালু করছে। সুতরাং যেখানে যে প্রবলেমটা দেখা দেবে, সেখানে কিন্তু আসলে নতুন এই আইডিয়াটা আসলে দেখা যাবে, আসবে। কিন্তু একটা ব্যবসাকে সাস্টেনেবল করতে হবে। এটা তো এমন নয় যে এই প্রতিষ্ঠানকে ডোনারের উপর নির্ভরশীল থাকতে পারবে না, তাই তো? তার ব্যবসাকে নিজে করতে হবে এবং সেটা ব্যবসা প্রফেশনাল বিজনেস করতে হবে। এখন যেটা হয়, আমরা যেটা বলছি যে অনেকেই কিছু অভিযোগ করেন যে সেক্ষেত্রে যারা ওনার আছেন তারা কি পরিমাণ, তারা যদি সেখানে কাজ করেন, ওনারা কি কাজ করতে পারবে সেই প্রতিষ্ঠানে, যারা ইনভেস্টরদের কাজ করার সুযোগ নাই, কারণ সেখানে একজন ইনভেস্টর ইনভেস্ট করছে, কারণ কাজ করে তাহলে নিজেই তো মানে তাহলে সে নিজেই ইনভেস্ট করছে, নিজে কাজ করছে, তাহলে সেটা তো ওয়ান সাইডেড হয়ে যাচ্ছে। আমি সেটাই জানতে চাচ্ছি সামাজিক ব্যবসা ধারণাতে তিনি নিজে এন্টারপ্রেনার। আমি সেটাই জানতে চাচ্ছি সামাজিক ব্যবসা ধারণাতে এটা কি অ্যালাউড কিনা, যে যিনি ইনভেস্ট করবেন তিনি কাজও করতে পারবেন কিনা? অবশ্যই পারবেন। যেমন আমার ধরেন 10 লাখ টাকা আছে জমানো, আমি নিজে একটা সামাজিক ব্যবসা শুরু করলাম, তাহলে আমি ইনভেস্টর, আমি আবার সেটা সিইও, যদি দুইটা রোল আমি প্লে করি তাহলে সুযোগ, এখানেই তো সুযোগ থাকে। একটা সমস্যা থাকে, সেটা হচ্ছে বলা হয়ে থাকবে তখন যে আপনি ইনভেস্টর এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখা দিবে। আপনি যে বেতন ড্র করবেন এক্সিকিউটিভ হিসেবে, সেটা হয়তো মার্কেট প্রাইসে আপনি যেটা রিজার্ভ করেন তার চেয়ে বেশি হতে পারেন। তখন যে সমালোচনা আসবে, তখন সেই উত্তর দেবেন কি হবে আপনি? না, সেই সমালোচনা অবশ্যই কম্পিটিটিভ বিজনেস যেগুলো আছে সেটা আসলে বেশি হবে না। আমি সেটাই বলছি, যদি একজন ইনভেস্টর নিজেই উনি ওই কোম্পানির এক্সিকিউটিভ হন, উনি তার বেতন তো নেবেন, অবশ্যই সেই বেতনটা যখন নেবেন তখন সেটা যদি এটা হয়, ওখানে বলাই হয়েছে যেটা মার্কেট প্রাইসের সাথে রিলেটেড। এটা খুবই একটা ভেগ টার্ম। আপনি কিভাবে জাজ করবেন? এটা তো একটা প্রাইভেট কোম্পানি, কিভাবে আপনি জাজ করবেন? এই সমালোচনা যখন আসবে, সেই সমালোচনা তো সেখানে সামাজিক ব্যবসার পক্ষ থেকে যারা বলছেন তারা কিভাবে উত্তর দেবেন? একটা ব্যবসা যখন চলে তখন কিন্তু একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে আসলে চলতে হয়। এটা দেশের লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে চলে। সেটা কিন্তু এই যে ব্যবসা, সামাজিক ব্যবসা, সেটা কিন্তু লিগ্যাল ফ্রেমওয়ার্কের বাইরে কিন্তু নয়। এই যে এনভায়রনমেন্ট, আমাদের ট্রেডিশনাল যে এনভায়রনমেন্ট আছে, এই এনভায়রনমেন্টের মধ্যে কিন্তু চালাতে হবে। আর চালাতে হলে সেটা তার মনিটরিং করার ক্ষমতা বা মনিটরিং, এটা তো অবশ্যই সরকারের পক্ষ থেকে বা লিগ্যাল অ্যাসপেক্টের দিক থেকে থাকবে। আপনার মনে হয় সামাজিক ব্যবসা যদি বৃদ্ধি করতে হয়, সরকারের কাছ থেকে বা পলিসি লেভেল থেকে কোনো প্রণোদনা বা সাহায্য থাকা দরকার আছে কিনা মনে হয় আপনার? অবশ্যই দরকার, ইন টার্মস অফ ফান্ড। কারণ সরকার হয়তো ফান্ড থাকতে পারে, সরকার নিজেও কোনো একটা সোশ্যাল বিজনেসে পার্টনার হিসেবে আসতে পারে। কারণ এখানে এই ব্যবসায় অনেকের অনেক আইডিয়া আছে, কিন্তু গরিব দেশগুলোতে ফান্ডের ক্রাইসিস, অনেকেই হয়তো আগে আসছে না। কিন্তু গভর্নমেন্ট, সরকার যদি এগিয়ে আসে তাহলে ফান্ডের সমস্যা চলে গেল, এবং হয়তো আপনি শুরু করতে পারেন কালকের থেকেই। কারণ আপনি ধরেন চাকরি করছেন, দিনের শেষে আপনি ধরেন আপনি আরেকজনকে, আপনার ধরেন কোনো যদি নিকটাত্মীয় থাকে যে গরিব, তা আপনার আইডিয়া দিয়ে তাকে দিয়ে আপনি সেটা করাতে পারেন। আমরা যদি এইভাবে ধরেন সব বাংলাদেশের সমাজে ধরেন 10,000 লোক এগিয়ে আসি যারা চাকরি করছি, এবং আমি একটা সমাজে আমার জমানো টাকা থেকে কিছু একটা টাকা দিয়ে করতে পারি, ইট ক্যান বি ম্যাসিভ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব মুখতার আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতা শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আপনার সাথে আবার কথা বলব। ধন্যবাদ আপনাকে। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।